নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ চ্যানেলে। মালদার কালিয়াচকের মোথাবাড়ি উত্তপ্ত, অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে সেখানে। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. Accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. উত্তপ্ত, অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে সেখানে। কি কাণ্ড? এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা গত বুধবার রাত থেকে তারা বিক্ষোভ শুরু করেন। ঝাঁটা, লাঠি, ইট, পাথর এইসব নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভের ফলে তারা আটকে দিয়েছিল ওইখানকারই বিডিও অফিসের 7 জন বিচারপতিকে। সেই 7 জন বিচারপতির মধ্যে 3 জন মহিলা বিচারপতিও ছিলেন। পরবর্তীকালে সেন্ট্রাল ফোর্স এসে তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে বের করে নিয়ে যায়, কিন্তু রেস্কিউ করে বের করে নিয়ে যাওয়ার সময়ও তাদের গাড়ির উপরে ইট বৃষ্টি শুরু করা হয়, ইট বৃষ্টি, পাথরের বৃষ্টি, যার ফলে দেখা যাচ্ছে যে তাদের যে গাড়ি সেটা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই সময় ওই গাড়ির ভিতর থেকে একজন মহিলা বিচারপতির আর্তনাদ শুনতে পাওয়া যায়। তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক কিছু উনি বলছেন, তার মধ্যে আমি একটি লাইন বলছি, প্লিজ টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। এটি ওই বিচারপতি মহোদয়া উনি বলছেন, এবং তার কণ্ঠস্বর সেটি রীতিমতো মর্মান্তিক কণ্ঠস্বর, মর্মান্তিক আর্তনাদও বলা যায়। এটা আমরা রিলেট করতে পারি। যাদের সন্তান হয়ে গিয়েছে তারা রিলেট করতে পারে যে নিজের উপরে যখন কোনো আক্রমণ আসে, যখন মনে হয় যে এবার প্রাণনাশের সম্ভাবনা আছে, আমার জীবন এবারে ঝুঁকিপূর্ণ, তখন সবার আগে সন্তানের মুখ মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। হোয়াট নেক্সট টু হিম অর হার? আমার পরে তার কি হবে? এটা পৃথিবীর যত মা আছেন সবাই রিলেট করতে পারবেন। মায়েদের ভীষণ কোমল জায়গা এটি। মা কেন, মা বাবা সবাইয়ের জন্য কথাটি প্রযোজ্য। তো ভিডিওটি দেখে ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিলাম, যে কোথাও মনের ভিতরে যেন মর্মস্পর্শী হয়ে গিয়েছে বিষয়টি। তো এত মর্মান্তিক ব্যাপার, এত ভয়ঙ্কর, কি বলবো। তো সেই ভিডিও সামনে এসেছে। এবারে এই যে গোটা ঘটনাটি কি করে ঘটলো, কার উস্কানিতে ঘটলো? মোফাক্কেরুল ইসলাম নামে একজন আইনজীবী, তিনি পেশায় আইনজীবী, তাকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ক্যাবিনেটের উপরে উঠে তিনি বক্তৃতা করছেন, এবং তার সেই বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে মানুষজন এসব করেছে। তিনি নীল নামক একটি রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের হয়ে 2021-এ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন।
তো তিনি একজন রাজনৈতিক মানুষ তো বটেই, এবং তিনি একজন আইনজীবীও। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছেন। তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে পালিয়ে চলে যাচ্ছিলেন, সেখান থেকে তাকে ধরা হয় এবং গোটা বিষয়টির তদন্তে নেমেছে ডিআইজির নেতৃত্বে এনআইএ তদন্তে নেমেছে। এখন অবধি 18 জন গ্রেপ্তার হয়েছেন। টোটাল সমগ্র বিষয়টির উপরে এখন অবধি 18 জন গ্রেপ্তার হয়েছেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে শুধুই কি মোফাক্কিরুল ইসলাম মানে তারই উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে? অনেকে তো বলছেন, কোট আনকোট, এটা আমার বক্তব্য না, অনেকের বক্তব্য, যে মাননীয়া স্বয়ং মাননীয়া তার নির্বাচনী যে সভাগুলি সেখানে বলছেন যে এসআইআর এ যদি আপনাদের নাম বাদ যায় আপনারা প্রতিবাদ করুন, আপনাদের বাড়িতে যা যা আছে তাই তাই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসুন। বাড়িতে তো ইটও থাকে, পাথরও থাকে, লাঠিও থাকে, এগুলো তো সব বাড়িতেই থাকে। তো তারা যখন এইসব নিয়েই বাইরে বেরিয়েছিল, তো তখন মাননীয়ার এই বক্তব্যকে তো অনেকেই স্মরণ করছে। হ্যাঁ, এটাও ঠিক যে মাননীয়া এটাও বলেছিলেন যে আপনারা আইন ভাঙবেন না, এটা উনি বলেছিলেন। দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবে। যে রাধে সে চুলও বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। সেখানে একটি বক্তব্য আছে, সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি কখনো দেখেছেন যে বাটিটি সোনারও, বাটিটি পাথরেরও? একটা কথা বলি, দেখুন, বাটিটি যখন পাথর বাটি, বাটিটি পাথরেরই, ওটা সোনার কখনো হতে পারে না। কোট আনকোট আপনার বাড়িতে যা যা আছে তাই তাই নিয়ে বেরোবেন, এটি যখন বলা হয়ে যায় না, তখন সেটি আইন ভাঙারই পরামর্শ। সেখানে তারপরে একটি সেন্টেন্স জুড়ে দেওয়া যে আপনারা কেউ আইন ভাঙবেন না, এটা বলা আর না বলা একই ব্যাপার। সোনার পাথর বাটিও যেমন হয় না, এরকম একসাথে আইন ভাঙতে বলা এবং আইন ভাঙতে না বলা দুটো একসাথে হয় না। একটা হলে আর একটা কখনোই হতে পারে না। তো সুতরাং অনেকে এই ঘটনার পর ওনার ওই বক্তব্যকে স্মরণ করছেন। আমার এই পুরো বিষয়টিতে দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, এক, যারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে তারা যে ধরনের মানুষ, তারা যখনই কোনো প্রতিবাদ করেন তারা সবসময় পাথরে ছোড়েন কেন? এটা একটা প্রশ্ন। প্রতিবাদ প্রতিরোধ কি কোনো গণতান্ত্রিক উপায় হওয়া সম্ভব নয়? কোনো অহিংস উপায় হওয়া সম্ভব নয় যে যেখানে হিংসাও নেই অথচ প্রতিবাদও হলো? শান্ত উপায়, শান্তভাবে আমি আমার কথাটা বললাম, এটা কি হওয়া সম্ভব নয়? এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে রাজ্যে বিচারপতি শ্রেণীর মানুষ, বিচারপতি মানে যাদের মানে শ্রেণীটা এইরকম জায়গায় টপ ক্লাস, সেই শ্রেণীর মানুষের জীবন যখন বিপন্ন, তাহলে সেই রাজ্যে মধ্যমবর্গীয় মানুষ বা নিম্নবর্গীয় মানুষের জীবনের কি দাম আছে বলুন তো? এই দুটি প্রশ্ন আমি রেখে গেলাম। যাদের এই উত্তর দেওয়ার ক্ষমতা আছে তারা কমেন্ট সেকশনে আসবেন। হ্যাঁ, প্রথমতই বলে দিই, যারা জেহাদি মানসিকতার মানুষ আমার ভিডিও স্ক্রল করে যান, এখানে আপনাদের কোনো লাভ নেই। আমাকে অহেতুক গালি গালাজ করে, তুই তুকারি করে, খিস্তি দিয়ে কিছু হবে না। আপনারা স্ক্রল করে বেরিয়ে যান, আমার ভিডিও আপনাদের জন্য নয়। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারা তো অবশ্যই একটি লাইক দেবেন,
ভিডিওটি শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার একটি ইন্সপিরেশন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।